আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আবার আমাদের ২১শে বিজনেস সঙ্গে আছি রহমান রওনা। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজি বাজারের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মহিমা পল এবং সিএসিতে আছেন মাহবুব রহমান। ধন্যবাদ রহমান রানা। আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুর ভাগ থেকে আমরা এই মুহূর্তে কিছুটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এই মুহূর্তে এবং ১,০২২,৬৬,০০,০০০ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এই মুহূর্তের। ১২৬টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর হারিয়েছে ১৪৩টি। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অর্থাৎ দিনের শুরু থেকে কিন্তু এখনো পর্যন্ত রবি প্রথম অবস্থানে রয়েছে টপ ট্রেডের তালিকায় এবং এরই মধ্যে এই প্রতিষ্ঠানটি ১২১,২৬,০০,০০০ টাকার মতো লেনদেন করেছে এবং লেনদেন হচ্ছে ৬৩ টাকা ১০ পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড রয়েছে, লেনদেন হয়েছে এরই মধ্যে ৮৮,৯৩,০০,০০০ টাকার মতো লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে, ৮৩ টাকা ৯০ পয়সা লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ারের। তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে প্রথমে যে প্রতিষ্ঠানটিকে দেখা যাচ্ছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনকে দেখা যাচ্ছে সর্বশেষ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ৬৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে, ৩৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়ে প্রতিষ্ঠানটি টপ গেইনার্সের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রবির অবস্থান রয়েছে, ৬৩ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। এদিকে সেক্টরাইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে আমরা গত কার্যদিবসের তুলনায় আজকে কিন্তু একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে গত কার্যদিবসে যেখানে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের সবকটি প্রতিষ্ঠানের লেনদেন সারাদিন জুড়ে লেনদেন দর বেড়ে লেনদেন হয়েছে এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং সবচেয়ে বেশি দর হারিয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। ৩৪টি প্রতিষ্ঠানেরই দর হারিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে এবং যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কিছুটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। ১৫টি প্রতিষ্ঠানেরই দর বেড়ে লেনদেন চলছে এবং ২টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে এই সেক্টরের। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। দিনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেখা যাচ্ছে সিএসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি এই মুহূর্তে ৯৫ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে ১৬,৯৯৭ পয়েন্টে। এক্স ইন্ডেক্স দেখা যাচ্ছে এই মুহূর্তে ৯৫ পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ৩৫ পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে ১৩,৩৫৯ পয়েন্ট অবস্থান করছে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় ৪৮ কোটি টাকার উপরে যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে ১০৯টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে ৯৩টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রবি রয়েছে, কেডিএস এক্সোরিস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, বেক্সিমকো রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সামিট পাওয়ার, রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স, ব্যাট বিসি, লাফার্স হোলসিম বাংলাদেশ, আইএফআরসি এবং একমি ল্যাবরেটরিজ। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে এনার্জি প্যাক পাওয়ার রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ৬৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, রবি, রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং তশরিফা ইন্ডাস্ট্রি। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে তাদের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, ৯.৫২% দর হারিয়েছে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স, রয়েছে মিথুন নিটিং, নিটোল ইন্স্যুরেন্স, আইবিবিএল বন্ড, বিআইএফসি এবং যমুনা অয়েল। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। মাহবুব বল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে সুপ্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট এর হেড অব চেম্বার ব্যারিস্টার এম মাসুম। ব্যারিস্টার এম মাসুম, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আপনাকে ধন্যবাদ।
পুঁজিবাজার সাম্প্রতিক অবস্থায় শুরুতে জানতে চাইব, বিশেষ করে আমরা দেখলাম যে সাম্প্রতিক সময় একটি নির্দেশনা আমরা দেখলাম যে সাধারণ বীমা কোম্পানির ক্ষেত্রে তাদের শেয়ারে 60% কিন্তু স্পন্সরদের হোল্ডিং এ থাকতে হবে, তাও 1 মাসের মধ্যে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যদি পরিপালন করতে না পারে তাহলে আসলে আইনি যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। এটা একটি ভেরি ডিউ অ্যানাউন্সমেন্ট, কারণ এটা অলরেডি আমাদের আইনে যে আপনার ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010 সেখানে সেকশন 21-এ বলা আছে যে প্রতিটা কোম্পানির, যেটা লাইফ অ্যান্ড নন লাইফ, যেমন লাইফের আপনার 30 কোটি টাকা হলো মিনিমাম পেইড আপ অ্যান্ড নন লাইফের হলো 40 কোটি টাকা মিনিমাম পেইড আপ, এবং সেখানে এই 2010 থেকেই বলা আছে প্রপোর্শনটা হবে সাবস্ক্রাইবার যারা স্পন্সর ডাইরেক্টর হবে তাদের 60% থাকতে হবে, আর যারা এখানে অর্ডিনারি শেয়ার হোল্ডার্স হবে তাদের থাকতে হবে 40%, এবং সেভাবেই কিন্তু তাদের বোর্ডটাও কিন্তু ফর্ম করতে হবে। যেমন সেকশন 76-এ বলা আছে যে ডাইরেক্টরদের সংখ্যা হবে 15, তার মধ্যে 6 জন আসবে হলো সাবস্ক্রাইব যারা স্পন্সর ডাইরেক্টরস, এবং 6 জন আসবে হলো এই যে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স তাদের থেকে 6 জন যারা 40% হোল্ড করবে, অ্যান্ড 3 জন আসবে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এভাবেই বোর্ডটা ফর্ম হবে। এখন যেটা হয়েছে এরপরে 2016-এ একটা এসআরও দেওয়া হয়, এবং সেখানে বলা হয়েছিল যে উইদিন 3 ইয়ার্স এর মধ্যে এই যে লিগেল যে বাধ্যবাধকতা, স্ট্যাচুটরি বাধ্যবাধকতা, সেইটাকে তাদেরকে ফুলফিল করতে হবে। বাট সেটা 2016, 17, 18, 19 এখন পর্যন্ত ফুলফিল হয়নি। বাট ভেরি রিসেন্টলি যেটা ইডরা করেছে যে একটা টাইম লিমিট দিয়ে 1 মান্থ মানে 30 ডেজ এর মধ্যে দিয়ে যে তাদেরকে বলা হয়েছে যে উইদিন 30 ডেজ তারা এটা ফুলফিল করবে। তো এখানে আমরা যদি দেখি একটু যে আমাদের টোটাল লিস্টেড কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যারাউন্ড 49, তো 49 এর মধ্যে অনলি আমরা দেখি যে 5 আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যাদের এই রিকোয়ারমেন্ট আছে, তাহলে আর রেস্ট অফ দেম যাদের এই রিকোয়ারমেন্ট যেটা 60% স্পন্সর ডাইরেক্টরদের থাকতে হবে সেটা কিন্তু তাদের নাই, এবং সেই জন্যই আমার কাছে মনে হয় যে ইডরার এখন একটু হার্ডশিপে যেতে হবে, কারণ আপনি বোর্ডের যদি রিফ্লেকশন বা এটাকে যদি অ্যাকাউন্টেবিলিটি বা এটাকে কিভাবে ফর্ম করবে সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে এক্সিকিউট করতে হবে। আর যদি এক্সিকিউট করতে যান, যেমন 130-তে সেকশন 130-তে বলা আছে পানিশমেন্টটা হবে যদি তারা না করে 5 লাখ টাকা ফাইন, এবং ইচ ডে এর জন্য 5,000 টাকা করে তাদেরকে ফাইন দিতে হবে। এবং সেকশন 10 অফ দ্য ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010-এ সেখানেও বলা আছে যে আপনি যদি না করেন আপনার ইডরা আপনার এগেইনস্টে আপনার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে এবং আপনাকে এই লাইসেন্স স্টেও করে দিতে পারে। তাহলে তার মানে হচ্ছে ইডরা যদি চায় তাদের যে আইনি বাধ্যবাধকতা যেটা এত বছর ধরে 2010 থেকে এখন পর্যন্ত তারা পরিপালন করছে না, এবং সেটা সাডেনলি 1 মাসের জন্য মধ্যে করতে বলা হয়েছে, আমার মনে হয় এটা খুব ডিফিকাল্ট হবে। বাট এখানে এক্সিকিউশনের জন্য ইডরাকে আরো স্ট্রং এবং স্ট্রিক্ট লাইন বা হার্শ লাইনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আসলে এসএসসি নতুন কমিশনার আসলে কিন্তু মার্কেট উন্নয়নে অনেক ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, অনেক দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে অবন্টিত মুনাফা সেই টাকা বেশ একটা বড় পরিমাণের টাকা, সেই টাকা দিয়ে তারা একটা ফান্ড করতে যাচ্ছে এবং সেটি আসলে মার্কেট স্ট্যাবিলাইজেশনের জন্য আসলে ইউজ করতে যাচ্ছে তারা। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে আসলে সেই ফান্ডটা ম্যানেজ করা হবে? অথবা যদি আমি একটু জানতে চাই যে কেউ যদি আসলে পরবর্তীতে যে কোনো বিনিয়োগকারী যদি আসলে ডিভিডেন্ড আবার ক্লেম করে তাদের ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখেন? খুব ভালো একটি কোয়েশ্চেন করেছেন আপনি। দেখেন আজকে মার্কেটে যদি আপনি মার্চের পর থেকে যেই আমাদের যে ফ্লোর প্রাইসের সেই সময় যদি দেখেন তখন 50 কোটি টাকা ছিল আমাদের টার্নওভার, এখন অনেকদিন 2500 কোটি টাকাও কিন্তু টার্নওভার হয়। এটা বিকজ অফ দি আমাদের যে ডাইনামিক লিডারশিপ যেটা কমিশনে এখন এর কারণেই কিন্তু এই রেজাল্টটা দেখা যাচ্ছে। এবং অনেকগুলি প্রস্তাব যেগুলি অলরেডি এক্সিকিউট হয়েছে তার মধ্যে এখন যেটা নতুন এটা কিন্তু একটা যুগান্তকারী ভূমিকা রাখবে। কারণ আপনি দেখেন আমাদের যেটা একটা এস্টিমেট করা হয়েছে যে ক্লেম যে ডিভিডেন্ড আছে ক্যাশই প্রায় অ্যারাউন্ড 10,000 কোটি টাকার মতো এবং স্টক অ্যারাউন্ড 20,000 কোটি টাকার মতো, তাহলে একটা বিশাল ফান্ড। এবং সেটা তারা চিন্তা করেছে ঠিক আছে এটাকে যদি
আপনার আইসিবি যেহেতু গভর্নমেন্ট স্ট্যাচুটরি কর্পোরেশন, আইসিবি কে দিয়ে যদি একটা ফান্ড ম্যানেজ করে এটাকে মার্কেটের স্টেবিলাইজেশনের জন্য যদি ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে যে মার্কেটে যখন খারাপ সময় আসে বা যখন আনস্টেবল অবস্থাতে বা ডাউন ট্রেন্ড থাকে, তখন কিন্তু এটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে এটাকে স্টেবিলাইজ করার জন্য। এবং সেজন্য প্রতিটা ইস্যুয়ারকে বলে দিচ্ছে যে ইস্যুয়ারকে নিজেকেই তার একটা ডিভিডেন্ড পলিসি করতে হবে, কিভাবে সে ডিভিডেন্ড দিবে। এবং আপনি যদি আমাদের দেখেন যে পাবলিক যে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015, সেখানে রুল 28-এ বলা আছে যে আপনাকে ডিভিডেন্ড যখন আপনি দিবেন, আপনার যখন এজিএম হবে, এজিএম ডিক্লারেশন থেকে 30 ডেজের মধ্যে আপনাকে ডিভিডেন্ড অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে, উইদিন 30 ডেজ। এবং 30 ডেজের মধ্যে দিয়ে আপনাকে আবার কমিশনকে 7 ডেজের মধ্যে একটা কমপ্লায়েন্স দিতে হবে যে ডিভিডেন্ড অলরেডি পেইড বা ডিপোজিটেড টু দি অল দি ইনভেস্টার্স অ্যাকাউন্ট। এবং এখন যেটা আরো করছে যে ইনভেস্টরদেরকে আপনাকে কিন্তু মেসেজ বা টেক্সট মেসেজের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। এখন এখানে এই ডিভিডেন্ডের ব্যাপারে বলা হচ্ছে যে আপনার যখনই ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হবে, সেই ডিভিডেন্ডটাকে আপনাকে একটা আলাদা সেপারেট অ্যাকাউন্টে রাখতে হবে, সেটা 10 ডেজের পরেই আপনাকে রাখতে হবে। তাহলে ক্যাশের জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট এবং আপনাকে একটা সাসপেন্স অ্যাকাউন্ট করতে হবে, যেটার জন্য আপনার যে বোনাস শেয়ার বা রাইট শেয়ার বা এই শেয়ারগুলি এটা যেন ওই অ্যাকাউন্টে থাকবে। যখন 30 ডেজ চলে গেল, আপনার ডিভিডেন্ড আপনি কমপ্লায়েন্স জমা দিয়ে দিলেন, এর পরে 1 ইয়ারের পরে যেগুলি ধরেন আনক্লেইমড ডিভিডেন্ড, তার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেটা হলো আনক্লেইমড ডিভিডেন্ড অ্যাকাউন্ট, এবং সেই জায়গায় আপনাকে এই ট্রান্সফার করে দিতে হবে এই ফান্ডটা। এবং সেইটা কিন্তু আপনাকে অডিট রিপোর্টে এবং অলওয়েজ আপনার যে রিপোর্ট পাবলিশ করবেন, সেই রিপোর্টে আপনাকে শো করতে হবে ইন ডিটেইলস কত টাকা আপনার আনক্লেইম ডিভিডেন্ড আছে। যখন এটা করতে থাকবেন আপনি, যদি 3 ইয়ার্স এর মধ্যে যারা এই ক্লেইমটা করলো না, তাহলে কি হবে, 3 ইয়ার্স এর মধ্যে যদি না করে, তখন এই ফান্ডটা আপনাকে ট্রান্সফার করে দিতে হবে যে স্পেশাল ফান্ড যেটা করছে সেখানে। তখন এই স্পেশাল ফান্ড যেটা হবে, যেটা আইসিবি বা ম্যানেজার হিসেবে যারা দায়িত্ব পালন করবে, এই ফান্ডটাকে তারা ইউটিলাইজ করবে মার্কেটের স্টেবিলাইজেশনের মধ্যে। এখন যদি কোয়েশ্চেন হয়, কেউ যদি ইন এনি কেস ক্লেম করে যে তার ডিভিডেন্ড অলরেডি চলে গিয়েছে ধরেন আপনার স্পেশাল ফান্ডে, তাহলে সেটা ইস্যুয়ারকে ভেরিফাই করতে হবে তার ওনারশিপ উইদিন 15 ডেজের মধ্যে। এবং যে কেউ তার আনক্লেইম ডিভিডেন্ড যে কোনো সময় সে এটা ক্লেম করতে পারবে, এবং সে সময় যখনই করবে তখনই এটা ইস্যুয়ার উইদিন 15 ডেজের মধ্যে ওনারশিপ প্রুফ করে তাকে সেই তার আনক্লেইম ডিভিডেন্ডটা পৌঁছানোর ব্যবস্থা করবে। অবশ্যই এই জনাব এম মাসুম, আমরা আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সুপার গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতির কথা বলছিলাম। পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব এ এম মাসুম, আমরা বিরতির আগে অবন্টিত মুনাফা নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাই যে নতুন কমিশন কিন্তু মার্জিন ঋণের সর্বোচ্চ সুদ হার কিন্তু 12% করে দিয়েছে, যেটা অনেক দিনের দাবি ছিল সাধারণ বিনিয়োগকারীদের। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? সেই সাথে মার্জিন ঋণ দেওয়ার যে রেশিওটা, সেটিকেও আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করবেন? আসলে যদি রণ আপনি দেখেন, আমাদের এখন যে লিকুইডিটি, যে মানি মার্কেটে যে অবস্থা, সেটা কিন্তু প্রায় 1.95 লাখ করোড় টাকা আমাদের লিকুইডিটি আছে অ্যাট দ্য মোমেন্ট। আমাদের এখানে মার্জিন রুলে যেটা হতো যে আপনার যে ইন্টারেস্ট রেটটা চার্জ করা হতো, এক একজন এক একভাবে, অনেক সময় 18% পর্যন্ত ইন্টারেস্ট রেট চার্জ করা হতো। এখন আমাদের যে মার্জিন রুলস 1999, এবং সেখানে আমাদের রুল 3-তে, এবং স্পেসিফিকলি এর আগে কখনোই কিন্তু আপনার এই মার্জিন রুলটা আপনার কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে এটা কিন্তু ডিসাইড করা ছিল না। এখন যেহেতু আমাদের মানি মার্কেটে 6 and 9 আপনার ডিপোজিট 6% এবং 9% যে লেন্ডিং, কিন্তু রিয়েলিস্টিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের লিকুইডিটি এত বেশি এখন, যেখানে আপনার অ্যাভারেজ ডিপোজিট রেট অ্যারাউন্ড 4.64%, যেটা অ্যাভারেজ। এবং যদি তারা
লেন্ডিং করতে চায় 7 to 8% মধ্যে করে দিতে পারে। তাহলে এখন কমিশন যেটা বলছে যে আপনি আপনার যেটা অ্যাকচুয়াল কস্ট অফ ফান্ড যেটা, তার বাইরে আপনি যেটা হলো এডিশনাল 3% আপনি রাখতে পারবেন। তাহলে এই স্প্রেডটা 3% উপরে হবে না, যেটা আপনার অপারেটিং কস্ট প্লাস প্রফিট। তাহলে যদি আমি যদি এখন দেখি অ্যাভারেজ যদি আপনার ডিপোজিটের তাহলে 5% যদি হয়, আপনি 3% হলে কিন্তু 8% হয়। কিন্তু কমিশন কি করলো, বললো যে না, আপনি হাইয়েস্ট 12% পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু 12%-এর বেশি আপনি যেতে পারবেন না। বিকজ আমাদের এখন এতই লিকুইডিটি, দেখেন আপনি আমাদের যে রেমিটেন্সের যে প্রতি বছর মানে প্রতি মাসে অ্যারাউন্ড $2 বিলিয়ন উপরে আসছে। আমাদের যে আপনার ইম্পোর্ট যেটা অনেক বেশি আগে ছিল, সেই ইম্পোর্টের পরিমাণ অনেক লো এখন। প্লাস আমাদের যে আপনার যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা ছিল অ্যারাউন্ড 2-3 বছর আগেও আপনি দেখেছেন 17 to 18% প্রাইভেট ক্রেডিট গ্রোথ যেটা ছিল, এখন সেটা টার্গেট হলো 14.8%, সেখানে কিন্তু এটা নেমে এসেছে আমাদের অ্যারাউন্ড 8%। তাহলে দেখা যাচ্ছে যে হিউজ লিকুইডিটি ব্যাংকিং সেক্টরে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি বিলস এবং বন্ড, সেটাও তারা আপনার অ্যারাউন্ড 7% ইন্টারেস্ট রেটে করে, কিন্তু সেটা অলরেডি আবার 1% কমিয়ে দিয়েছে। কিছুদিন আগে আপনি দেখেছেন যে সুকুকের যে বন্ড অ্যাপ্লিকেশন, যেখানে 4,000 কোটি টাকা, সেখানে ব্যাংকিং সেক্টর থেকে ব্যাংকেরই অ্যারাউন্ড 15,000 কোটি টাকার অ্যাপ্লিকেশন করেছে বাংলাদেশ ব্যাংকে। তার মানে হলো তাদের লিকুইডিটি সারপ্লাস হিউজ। তো যদি প্রচুর লিকুইডিটি ক্রাইসিস থাকে, সারপ্লাস থাকে, তাহলে আপনি ক্যাপিটাল মার্কেটে এটাকে স্টেবিলাইজ এবং এখানে যে বিনিয়োগকারীদের যে ডিমান্ড এতদিনের, যে এটাকে একটা সিঙ্গেল ডিজিটে আনার জন্য, সেই ডিমান্ডটাই ফুলফিল করার জন্য কমিশন যেটা করলো যে ঠিক আছে আপনারা 12% পর্যন্ত যাবে। কিন্তু আমার মনে হয় এটাকে চাইলে কিন্তু তারা এখন যেই সময় আসছে আমাদের, সেখানে আপনাকে সিঙ্গেল ডিজিটে পর্যন্ত নিয়ে আসতে পারে, যেহেতু আমাদের মানি মার্কেটে হিউজ ক্যাশ ফ্লো আছে এবং সেটারই আপনি কিন্তু রিফ্লেকশন দেখছেন ক্যাপিটাল মার্কেটে। এবং আরেকটা জিনিস আপনি দেখেছেন যে আমাদের যে 10%-এর যে আপনি ট্যাক্স দিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট করা, সে কারণেও কিন্তু একটা বিশাল ফান্ড আসতেছে আমাদের এই ক্যাপিটাল মার্কেটে। তাহলে আপনার মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, কারণ এই দুটোকে একসাথেই আপনাকে দেখতে হবে। এবং যেহেতু আপনার প্রচুর ক্যাশ ফ্লো অলরেডি আছে, তাহলে আপনার ইন্টারেস্ট রেট তো যতটাই রিডিউস করবেন ততটাই কিন্তু মার্কেটের জন্য ভালো হবে, বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্য ফিল করবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই লো করার কারণে আপনি যদি খুব বেশি মার্জিন নেন, যেমন ধরেন আমাদের আগে 4,000-এর নিচে যদি আপনার ইন্ডেক্স হতো, তাহলে সেখানে বলা ছিল যে আপনার 1:1 আপনার হবে, রেশিও হবে। কিন্তু এখন কিন্তু আবার সেটাকে রিসেন্টলি যেটা করেছে যে আপনার যদি 4,000 to 7,000 হয়, তাহলে আপনার মার্জিন 1.5 হবে, 0.5-এর বেশি হবে না। আবার 7,000-এর উপরে যদি হয়, তাহলে কিন্তু অনলি 0.25 হবে। তো অ্যাট দি সেম টাইম আপনি যখন মার্জিন নিচ্ছেন, যে কোনো সময় যদি আপনার শেয়ার প্রাইস কমে যায়, তাহলে যেটা হবে যে ব্রোকার যিনি, সে কিন্তু অলওয়েজ ডিমান্ড করতে পারবে আপনার কাছে যে তুমি ওই অ্যাডজাস্টমেন্ট প্রাইসটা তুমি অ্যাডজাস্ট করে রাখো, যতটুকু তোমার 150% যেন টোটাল হয়। এবং যদি আপনি না রাখেন, সে কিন্তু ওন ডিসক্রিপশন সেইটা সেল করে দিতে পারবে, এটা আপনাকে না জিজ্ঞাসাও করে। তাহলে এই বিনিয়োগকারীদেরকে চিন্তা করতে হবে কখন তারা মার্জিন ইউজ করবে, আর কখন যদি ভেরি শর্ট টাইমের জন্য হয় তাহলে তারা মার্জিন ইউজ করতে পারে। আদারওয়াইজ মার্জিন ইউজ করে আমার মনে হয় ভেরি রিস্কি অ্যান্ড ভলেটাইল স্টক এই জায়গায় বিজনেস না করাটাই ভালো হবে। একদম। সাম্প্রতিক সময় আমরা অনেকগুলো ভালো উদ্যোগের মধ্যে আরেকটা উদ্যোগ দেখতে পাচ্ছি যে আইপিওতে আবেদনের ক্ষেত্রে আসলে ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট কিন্তু শেয়ার বাজারে থাকতে হবে বিনিয়োগকারীদের। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? সেই সাথে আইপিও যে প্রসেস, বুক বিল্ডিং, ফিক্সড প্রাইস মেথড, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনে থাকি। আসলে আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আসলে আপনি দেখেন আমাদের যদি টোটাল বিনিয়োগ বিও অ্যাকাউন্ট যদি আপনি ধরেন, এটা অ্যারাউন্ড 25 লাখের মতো। তাহলে টোটাল যে বিও অ্যাকাউন্ট, এর মধ্যে অ্যারাউন্ড 4.5 লাখ আছে যাদের আপনার হলো অনলি আইপিও হান্টার।
তো তারা শুধু আইপিওতে, তারা সেকেন্ডারিতে ইনভেস্টমেন্ট করে না। কিন্তু এই জিনিসটা যখন স্ক্রুটিনি করলো আমাদের কমিশন একটা বেস্ট সলিউশন আমার কাছে মনে হয় যে সলিউশনটা নিয়ে আসছে যে ঠিক আছে, দোজ হু আর গোয়িং টু অ্যাপ্লাই হিয়ার তাদেরকে মিনিমাম 20,000 টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে এবং আইপিও ফি মিনিমাম 10,000 টাকা হতে হবে। তো যার ফলে দেখা যাচ্ছে এই যে মার্কেটের যে আপনি রিফ্লেকশন দেখছেন যে সবাই কিন্তু এখন যারাই অ্যাপ্লাই করছে তারাই কিন্তু আগে যে লটারি সিস্টেম সেটাকে অ্যাবলিশ করে আপনার এখন করে দিচ্ছে প্রো রাটা বেসিস, এবং যার ফলে যেই সেকেন্ডারি অ্যাপ্লিকেশন যারা এই ক্যাপিটাল মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ছিলেন এরা কিন্তু এখন এটার মাধ্যমে বেনিফিটেড হচ্ছে। এবং শুধু বেনিফিটেড হচ্ছে না, আপনি যদি দেখেন আমাদের যে পাবলিক ইস্যু রুলস 2015 সেখানে আমাদের ক্লজ 12-এ এই যে ফিক্সড প্রাইস এবং আপনার যেটা হলো যে বুক বিল্ডিং, এই ফিক্সড প্রাইসে যেমন তাদেরকে আমাদের যে এক্সিস্টিং সেখানে হলো 50% হলো জেনারেল পাবলিক, আর বুক বিল্ডিং এর আমাদের এক্সিস্টিং হলো 40%। তাহলে এটাও কিন্তু কমিশন চিন্তা করতেছে যে এইটাকেও কিভাবে জেনারেল পাবলিকের পার্টিসিপেশনটা বাড়ানো যায়, এখানে আরেকটু পার্সেন্টেজ কিভাবে বা জেনারেল পাবলিক যেটা 50 and 40 এখানে আরো বাড়ানো কিভাবে যায় সেটা একটা জিনিস। আর একটা জিনিস হলো এখানে যারা ধরেন ইনস্টিটিউশন তাদেরও একটা ব্যাপার হলো যে যখন মার্কেট খারাপ যায় তখন তো তাদেরকেও সার্ভাইভ করতে হয় বা তাদের একটা বিশাল ফোরহেড আছে যেটাকে চালাতে হয়, এবং সেই জন্যই তাদেরকে এই বেনিফিটটা দেওয়া আছে। বাট যখন আপনি দেখা যাবে যে একটা মার্কেট স্টেবিলাইজ অবস্থায় চলে আসতেছে তখন কিন্তু আর এই যে প্রপোর্শন যেটা ইনস্টিটিউশন ইনভেস্টরদেরকে দেওয়া আছে সেটা কিন্তু অনেক কমে যাবে, এবং দেখা যাবে যারা জেনারেল পাবলিক তাদেরকে কিন্তু অনেক বেশি প্রপোর্শন দেওয়া হবে তাদের পার্টিসিপেশন আনার জন্য, এবং যার ফলে আপনি দেখবেন যারাই অ্যাপ্লাই করছে তারাই কিন্তু পাচ্ছে। এবং আরেকটা জিনিস যেমন তারা চিন্তা করতেছে একদমই ছোট করে চিন্তা করতেছে, যেমন ধরেন বুক বিল্ডিং এ আপনি যে আমাদের যে পাবলিক ইস্যু রুলস এর যে অ্যামেন্ডমেন্ট সেখানে বলা হচ্ছে যে 75 কোটি টাকা অ্যাটলিস্ট তাদেরকে রেইজ করতে হবে। সেটাকে কিভাবে 10%, আপনি দেখেছেন কিছু বড় কোম্পানি 1% বা তার চাইতেও কম আপনাকে আইপিওতে ছাড়ছে তাদের শেয়ার, সেটাকে কিভাবে বাড়িয়ে মিনিমাম 10% করা যায় সেটারও কিন্তু একটা চিন্তা ভাবনা করছে। অবশ্যই যত উদ্যোগ নিলে আসলে মার্কেটের জন্য ভালো, সব উদ্যোগই নিতে হবে, কিন্তু আজকে একদমই সময় নেই আমাদের, একদমই শেষ করতে হচ্ছে এখানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছেন পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার এম মাসুম।